আচ্ছা, তো আয়নিক গুণফল বলতে আসলে কি বোঝায় এটা নিয়ে তোমাদের ধারণা নাই। এর আগে আমরা দ্রাব্যতা গুণফল অনেক ভালোভাবে পড়ছিলাম। তো আয়নিক গুণফল হইলো যে, এর সংজ্ঞাটা আগে লিখে নিলে বুঝতে পারবা। তো আমাদের এটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো লবণের দ্রবণে, যে কোনো লবণের দ্রবণে উৎপন্ন, এখন আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে পার্থক্যটা কি, এটা সংজ্ঞাটা লিখলেই ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো লবণের দ্রবণে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফল। উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফলকে বলা হয় আয়নিক গুণফল। গুণফলকে উক্ত লবণের লিখতে পারো যে উক্ত লবণের আয়নিক গুণফল বলে। উক্ত লবণের আয়নিক গুণফল বলে। তো এইটুক এইটুক মানে সংজ্ঞাটা আগে লিখে নাও। তো আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো লবণের দ্রবণে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের উপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফলকে উক্ত লবণের আয়নিক গুণফল বলে। তো এখন এই দ্রাব্যতা গুণফল এবং এইখানে আয়নিক গুণফলের মধ্যে পার্থক্য তাহলে কোথায়? আমরা দ্রাব্যতা গুণফলেও পড়ছিলাম যে আমাদের আহ যেসব আয়ন থাকবে তাদের ঘাত সহ হচ্ছে যে তোমার ঘনমাত্রার গুণফল, মানে ওরা যত সংখ্যায় তৈরি হবে ওই সংখ্যাটা আমাদের ঘাতে উন্নীত হবে, বা ওদের সংখ্যাটা ওদের পাওয়ারে চলে যাবে। এইখানেও সেম, এরা আমাদের যত সংখ্যায় উৎপন্ন হবে ওই সংখ্যাটা ওদের তোমার পাওয়ারে চলে যাবে। তো এইখানে পার্থক্য কোথায় দেখো, এইখানে হচ্ছে যে কোনো লবণের এই দ্রবণে উৎপন্ন ক্যাটায়ন অথবা অ্যানায়ন, এটা হচ্ছে তোমার যে কোনো লবণের দ্রবণে উৎপন্ন। আর আমাদের দ্রাব্যতা গুণফল কি ছিল? আমাদের দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে ছিল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। এটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ। আমাদের দ্রাব্যতা গুণফল ছিল শুধুমাত্র সম্পৃক্ত এই যে দ্রবণে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘাত সহ ঘনমাত্রার গুণফল হচ্ছে ভাইয়া, আমাদের আয়নিক গুণফল। দ্রাব্যতার গুণফলের হ্যাঁ, বাইরের কাজ দাও নাই আজকে, দ্রাব্যতার গুণফলেরও বাইরের কাজ দিও তো কয়েকটা। আচ্ছা আচ্ছা, মানে এর ম্যাথ কিন্তু অনেক আছে, তোমাদের হোমওয়ার্ক অনেক থাকবে। আমাদের আরো যে ম্যাথের একটা ক্লাস নেওয়া লাগবে, তারপর আরো একটা টপিক আছে দ্রাব্যতার উপর সময়ন প্রভাব, ওইটা পড়া লাগবে। তো মানে হোমওয়ার্ক এর মাঝে হয়ে যাবে। তো দেখো, দ্রাব্যতা গুণফল আমাদের শুধুমাত্র ছিল সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। আর এইখানে দেখো যে আয়নিক গুণফল যে কোনো লবণের এই যে দ্রবণে, মানে যে কোনো লবণ বলতে আহ কি বোঝাচ্ছে, আমাদের সম্পৃক্ত হইতে পারে এবং সেটা অসম্পৃক্ত হইতে পারে। তো আমাদের এটা আমাদের সম্পৃক্ত হইতে পারে বা অসম্পৃক্ত হইতে পারে। তো আমাদের আয়নিক গুণফলের ক্ষেত্রে এটা সম্পৃক্ত হইতে পারে অথবা অসম্পৃক্ত হইতে পারে। তো দেখো, এখানে আমাদের তাপমাত্রার বিষয়টা আছে এবং আমাদের আয়নিক গুণফলের ক্ষেত্রে একটাই পার্থক্য, সেটা হচ্ছে সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত যে কোনো দ্রবণের জন্য হইতে পারে, বাট দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের সম্পৃক্ত জন্য। দ্রবণ। এখন দেখো, আমাদের দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে কিন্তু আরো শর্ত ছিল। কি শর্ত ছিল? আমাদের লবণটা অবশ্যই স্বল্প দ্রবণীয় হইতে হবে। তো দ্রাব্যতা গুণফলের যে সংজ্ঞাটা লেখা ছিল ওইটা একটু দেখো, আমাদের স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে। কারণ স্বল্প দ্রবণীয় লবণ কেন? কারণ এটা আমাদের উভমুখী বিক্রিয়ার জন্য এই লবণটা স্বল্প দ্রবণীয় হইতে হবে। এগুলা কিন্তু আমরা ডিটেলসে পড়ছিলাম যে
আমাদের এই যে যে পিএসপি আছে, এটা আমরা জানি যে এটা একটা সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তো এটা আমাদের যেহেতু একটা সাম্য ধ্রুবক, সো আমাদের বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া হওয়া লাগবে, যার কারণে যে লবণটা দ্রবীভূত হবে সেটা স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে। সো আমরা এগুলো আছে ডিটেলসে পড়ছি। বাট এইখানে দেখো যে কোনো লবণের দ্রবণে তোমার দ্রবণটা সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে, এবং লবণটা তোমার স্বল্প দ্রবণীয় হইতে পারে অথবা অধিক দ্রবণীয় হইতে পারে। এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না। এখন এইখানে আমাদের বইয়ে আরেকটা জিনিস দেয়া আছে যে আমাদের কেএসপি, আমাদের যেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। তো কেএসপির ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের কোনো স্বল্প দ্রবণীয় লবণে, এটা একটু লিখে দেই, কোনো স্বল্প দ্রবণীয় লবণের যে কোনো ঘনমাত্রায়, যে কোনো মানে এই আমাদের যে কোনো ঘনমাত্রায়, এইখানে তো আমাদের ঘনমাত্রাটা কোনো ফ্যাক্ট না, আমাদের এটা মানে ঘনমাত্রার উপর ভিত্তি করে আমাদের কোনো দ্রবণকে লঘু দ্রবণ বলা হয়, গাঢ় দ্রবণ বলা হয়। এগুলো আমরা পরবর্তীতে সেকেন্ড পেপারে গিয়ে আমাদের পরিমাণগত রসায়ন নামে যে চ্যাপ্টারটা আছে ওইখানে ভালো মতো শিখবো। তো আমাদের মানে যদি ঘনমাত্রা বেশি হয় আমরা সেটাকে বলি গাঢ় দ্রবণ, যদি ঘনমাত্রা কম হয় সেটাকে আমরা বলি লঘু দ্রবণ। তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এটা সমস্যা নেই। এবং এই যে কেএসপি বা দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে স্বল্প দ্রবণীয় লবণের যে কোনো ঘনমাত্রা দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের, আমরা এটা কি লিখেছিলাম, যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফল। যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফল, এগুলো তো আমরা প্রিভিয়াস ক্লাসেই তো দেখছিলাম। এখন দেখো আমাদের এখানে কেএসপি হচ্ছে যে সলিউবিলিটি এই প্রোডাক্ট, সো আমাদের এই যে সলিউবিলিটি আর আমাদের এই গুণফলের ইংলিশ হচ্ছে প্রোডাক্ট। সো কেএসপি দ্বারা বোঝায় এটা সলিউবিলিটি প্রোডাক্ট, আর কেআইপি হচ্ছে আমাদের আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট। সো এই আহ, আমাদের এগুলো দ্বারা কি বোঝায় সেগুলো আর কি ক্লিয়ার থাকা লাগবে। সো এখন আমাদের কেআইপি দ্বারা কি বোঝায় আসলে? আচ্ছা আচ্ছা, সরি, এটা এটা তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এইটা আমাদের হচ্ছে যে কেআইপি, এটা যে কোনো আমাদের ঘনমাত্রা বলতে এইটা হবে আমাদের হ্যাঁ, কেআইপি। ধরো এইটা হচ্ছে আমাদের কেআইপি আর এইটা হচ্ছে আমাদের কেএসপি। নোবেল, গত ক্লাসের স্লাইড গুলা সুন্দর মতো লিখে নিছো? তুমি তো ক্লাসের মধ্যে লেখো নাই, পরে পিডিএফ তো দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ভাইয়া লিখে নিছিলাম। আচ্ছা, আছে। ওইটা ভালো মতো না বুঝলে কিন্তু আজকে আবার বোঝা ঝামেলা হয়ে যাবে। সে দেখো, আর আমাদের এটা ছিল কেআইপি, এটা আমাদের স্বল্প দ্রবণীয় এই লবণ হইতে পারে অথবা আমাদের অধিক দ্রবণীয় লবণ হইতে পারে, এটা সমস্যা না। বাট আমাদের বইয়ে সাধারণত স্বল্প দ্রবণীয় লবণ নিয়েই এটা ইয়ে করা হয়। তো দেখো, আর এই দ্রাব্যতা ও, গুণফল কি, আমাদের মানে তাপমাত্রাটা কিন্তু এই যে আমাদের দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রেও একটা ফ্যাক্ট এবং আয়নিক গুণফলের ক্ষেত্রেও ফ্যাক্ট। আমাদের এর ক্ষেত্রেও নির্দিষ্ট তাপমাত্রা, আমাদের এর ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রা। তাপমাত্রা। সো দেখো এইখানে আমাদের এটা হচ্ছে যে কোনো ঘনমাত্রা, বাট এটা কেএসপির ক্ষেত্রে আমাদের কি হবে, স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে। তারপর আমাদের বাকিটুকু সেম। এখন দেখো এইখানে একটা আমাদের জিনিস আছে, এটা একটু লিখে নাও। আমাদের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের সর্বাধিক মোলার ঘনমাত্রার, এটা একটু লিখে নাও। এরপর একটা জিনিস বলতেছি, সর্বাধিক মোলার ঘনমাত্রার এই যে আমাদের
যথোপযুক্ত ঘাত সহ ঘনমাত্রার গুণফল, মানে সর্বাধিক মোলার উম, ঘনমাত্রার এটা কি লেখা যায়, সর্বাধিক মোলার ঘনমাত্রা যথোপযুক্ত ঘাত সহ গুণফল, যথোপযুক্ত ঘাত সহ গুণফল। তো এখন দেখো কেআইপির ক্ষেত্রে যেটা আমাদের বলা হয়েছে, যে এইখানে আমাদের ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফল। হ্যাঁ, আর কেএসপির ক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে যে আমাদের ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফল, সেটা ঠিক আছে একই, বাট এইখানে আমাদের ঘনমাত্রাটা হচ্ছে যে সর্বাধিক বা ম্যাক্সিমাম। তো এই জন্যে একটা জিনিস বলা হয় যে আমাদের কেএসপি বা দ্রাব্যতা গুণফল হলো কোন লবণের সর্বোচ্চ আয়নিক গুণফল। এই কথাটা কি বুঝছো? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, বুঝাই দিচ্ছি। দেখো আমাদের আয়নিক গুণফলের ক্ষেত্রে যেটা বলা আছে যে আমাদের ঘনমাত্রার ঘাতসহ গুণফল, মানে আমাদের হচ্ছে যে এই যে আয়নগুলো যে যে সংখ্যায় উৎপন্ন হবে, আহ, ওই সংখ্যাটা আমাদের ঘাতে উন্নীত হবে, তারপর ঘনমাত্রার গুণফল। বাট এইখানে ঘনমাত্রাটা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু কেএসপির ক্ষেত্রে আমাদের এই ঘনমাত্রাটা হবে সর্বাধিক। মানে ও যতটুকু সম্ভব উৎপন্ন হওয়া সম্ভব একটা আয়নের, ও যদি এই সর্বাধিক সংখ্যায় উৎপন্ন হয়, তাহলে তার তাহলে তার ঘনমাত্রাটাও সর্বাধিক হবে। সো ওই সর্বোচ্চ। সর্বাধিক সংখ্যক আয়ন যদি উৎপন্ন হয় এই কোনো একটা দ্রবণে, তাহলে তার তার ঘনমাত্রাটাও সর্বাধিক হবে। এবং ওই সর্বাধিক ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ যে গুণফলটা, সেটি হচ্ছে আয়নিক, সরি, আমাদের দ্রাব্যতা গুণফল। তো দেখো, মানে তাপমাত্রা। আয়নিক গুণফলের ক্ষেত্রে আমাদের আমাদের ঘনমাত্রাটা যে কোনো কিছু হইতে পারে, বাট কেএসপির ক্ষেত্রে বা দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে সেটা আমাদের সর্বাধিক। তো আমাদের আয়নিক গুণফলের ক্ষেত্রে যদি ঘনমাত্রাটা যে কোনো কিছু হইতে পারে এবং দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে যদি সেটা সর্বাধিক হয়, তাহলে সর্বাধিক যে আয়নিক গুণফলটা সম্ভব সেইটাই কি এই দ্রাব্যতা গুণফল হবে না? হ্যাঁ, হবে। হ্যাঁ। সো আমাদের এই এই লাইনটা দ্বারা মূলত এইটাই বোঝানো হয়েছে। এই পেজে সবকিছু বুঝছো? হুম। আচ্ছা, দাঁড়াও, এখন আমাদের দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে বেশ কিছু সম্পর্ক আছে, তো এই সম্পর্কগুলো আমাদের জানা লাগবে। সো দেখো, আমরা তো একটু আগেই বললাম যে গুণফলের ক্ষেত্রে আয়নিক গুণফল বা আমাদের কেআইপির জন্য, সো আয়নিক গুণফল বা কেআইপির জন্য আমাদের যে দ্রবণটা, সেটা আমাদের সম্পৃক্ত হইতে পারে, আমাদের অসম্পৃক্ত। অসম্পৃক্ত দ্রবণ মানে কি বলতো? আমাদের অসম্পৃক্ত দ্রবণ মানে কিন্তু আমরা পড়ছিলাম যে আমাদের এইখানে যতটুকু পরিমাণ ধরো পানি থাকবে, 1 লিটার পানি, এবং আমাদের এইখানে ধরো যদি আমাদের লাগে 100 গ্রাম দ্রব্য, আমরা যদি এখানে ধরো 50 গ্রাম দ্রব্য মিশ্রিত করি, তাহলে আমাদের যে চাহিদা, আমরা কিন্তু চাহিদার চেয়ে কম পরিমাণ দ্রব্য মিশ্রিত করলাম, তাহলে সেটা আমাদের অসম্পৃক্ত এই দ্রবণ হবে। এগুলা তো আমরা পড়ছি অনেক ভালো মতো, তাই না? হ্যাঁ। তো এখন দেখো, আমরা যদি আমাদের প্রয়োজনের চেয়ে বা চাহিদার চেয়ে যদি কম পরিমাণ দ্রব্য মিশ্রিত করি, তাহলে সেইখানে তো পানির পরিমাণ অবশ্যই তাহলে আমাদের বেশি থেকে যাবে। সো যদি কোথাও পানির পরিমাণ বেশি থাকে, তাহলে সেটাকে আমরা বলি লঘু। বুঝছো এই যে আমাদের লঘু দ্বারা কি বোঝায়? হুম। মানে আমাদের এই দ্রবণটা আর কি না হালকা হবে, ওইখানে পানির পরিমাণ ঘনমাত্রা কম বেশি আর কি। থাকবে আর কি। হ্যাঁ, ওইটা আমাদের অসম্পৃক্ত বলতে পারি অথবা লঘু বলতে পারি। এবং এটা আমাদের সম্পৃক্ত হইতে পারে।
সো এইটা আমাদের সম্পৃক্ত হইতে থাকতে পারে পারে। এবং এটা আমাদের অতিপৃক্ত হইতে পারে, মানে আমাদের আয়নিক গুণফলের জন্য এটা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আমাদের কেএসপির জন্য এটা 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 কি হবে? সম্পৃক্ত। হ্যাঁ, আমাদের কেএসপি বা দ্রাব্যতা গুণফলের জন্য আমাদের দ্রবণটি একটা নির্দিষ্ট তাপমাত্রায় অবশ্যই সম্পৃক্ত হইতে হবে। So, আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ হইতে হবে। সো এটা আমাদের একটা পয়েন্ট যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের। এখন দেখো আমাদের আবার আয়নিক গুণফল। সো আয়নিক গুণফলের ক্ষেত্রে দেখো আমাদের যেহেতু মানে দ্রবণটা অসম্পৃক্ত, সম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো কিছু হইতে পারে, তাহলে দ্রবণে যে উৎপন্ন আয়নগুলা তাদের তাদের ঘনমাত্রা অবশ্যই আমাদের এই দ্রবণ অনুযায়ী পরিবর্তিত হবে। যদি অসম্পৃক্ত হয় তাহলে আমাদের উৎপন্ন আয়নের ঘনমাত্রা একরকম হবে, যদি সম্পৃক্ত হয় তাহলে একরকম হবে, এবং যদি অতিপৃক্ত হয় তাহলে আমাদের উৎপন্ন দ্রবণের ঘনমাত্রা একরকম হবে। তোমাদের যদি ঘনমাত্রা সম্পর্কে ধারণা না থাকে, এটা আমরা সেকেন্ড পেপারে পরিমাণগত রসায়নিকে অনেক আমাদের ডিটেইলসে আমাদের ঘনমাত্রা নিয়ে অনেক পড়াশোনা আছে, তখন শিখবো। তো এখন আমরা জানি যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল এইটা আমাদের উৎপন্ন আয়ন সমূহের ঘনমাত্রার গুণফলের একটা মান। আমাদের দ্রাব্যতা গুণফলও আমাদের ঘনমাত্রার যে গুণফল প্রকাশ করে এবং আয়নিক গুণফলও ঘনমাত্রার গুণফল প্রকাশ করে। তো এখন দেখো যেহেতু আমাদের আয়নিক গুণফলের ক্ষেত্রে আমাদের এই যে দ্রবণের যে প্রপার্টিস বা আমাদের যে বৈশিষ্ট্য, সেটা যেহেতু আমাদের পরিবর্তনশীল সেহেতু ঘনমাত্রা পরিবর্তনশীল। যেহেতু ঘনমাত্রা পরিবর্তনশীল সেহেতু আমাদের কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় আয়নিক গুণফল, তাহলে আমরা পরিবর্তনশীল। কি লিখতে পারি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় এইখানে লেখো কেআইপি বা আয়নিক গুণফল, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় আয়নিক গুণফল আমাদের দ্রবণের মোলার ঘনমাত্রা। দেখো আমাদের মোলার ঘনমাত্রা বা এইটাকে আমরা আরো একটা টার্ম দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে গাঢ়তা। আমাদের ঘনমাত্রা বা এটাকে আমরা আরো একটা টার্ম দ্বারা প্রকাশ করি, গাঢ়তার উপর নির্ভর করে আমাদের ভিন্ন ভিন্ন হইতে পারে। এটা কি বুঝছো যে আমাদের এটা কেন এটা আমাদের ভিন্ন হইতে পারে? এটা নিয়ে তো হুম। আর কোনো কনফিউশন নাই আশা করি। তো আমাদের কেএসপি বা দ্রাব্যতা গুণফল, এ- এটা কি আমাদের চেঞ্জ হবে বলো তো কোনো নির্দিষ্ট তাপমাত্রায়? এটা কি চেঞ্জ হবে? না, না, এটা চেঞ্জ হবে না, না, কারণ না, এটা হচ্ছে কোনো এটা শুধু নির্দিষ্ট সম্পৃক্ত। তাপমাত্রা। হ্যাঁ, কারণ আমাদের এটা হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, তো সম্পৃক্ত দ্রবণের জন্য ঘনমাত্রা কিন্তু ফিক্সডই হবে। সো আমাদের এটা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপি স্থির থাকে। সো আমাদের এখানে কেআইপি চেঞ্জ হইতে পারে এবং কেএসপি আমাদের স্থির থাকে। এবং একটা জিনিস বলো, আমরা তো একটু আগে শিখে আসলাম যে কেএসপি আমাদের সর্বোচ্চ আয়নিক গুণফল। সো আমরা এইখানে দেখলাম যে আমাদের কেআইপির জন্য এই যে এই যে কেআইপির মানটা আমাদের দ্রবণের মোলার ঘনমাত্রার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হইতে পারে। তো আবার আমরা দেখলাম যে আমি এখানে লিখে দেই কেএসপি কেআইপি এর সর্বোচ্চ মান, এটা তো আমরা একটু আগে লিখে দিলাম।
আহ মানে আমরা যে সর্বোচ্চ মান কেমনে হয় যদি অতিরিক্ত হয় কেআইপি? এখন দেখো, তখন তো এই যে শোনো সম্পৃক্ত শোনো, দ্রবণের চেয়ে বেশি। না না, সম্পৃক্ত দ্রবণের চেয়ে বেশি হবে না। অতিপৃক্ত দ্রবণ মানে কি, আমাদের যেগুলো এক্সট্রা আমরা যে অ্যাড করব অতিপৃক্ত দ্রবণের জন্য, এক্সট্রা গুলো তো আমাদের নিচে জমে থাকবে। এইগুলা কি আমাদের দ্রবণে দ্রবীভূত হবে? ও, এইগুলা তো আমাদের, বুঝতে পেরেছি। আমাদের যেগুলো এক্সট্রা যেগুলো নিচে জমে থাকবে সেইগুলো তো আমাদের দ্রবণে দ্রবীভূত হচ্ছে না। ওইগুলো তো আমাদের জলীয় দ্রবণে কোনো ধরনের আয়ন সৃষ্টি করতেছে না। সো আমাদের এইগুলা এই, মানে তখন আমাদের হিসাবে আসবে না। বুঝতে পারছো? হুম। আচ্ছা, এখন দেখো এই যে কেএসপি হলো আমাদের কেআইপি এর সর্বোচ্চ মান। এটা তো আশা করি বুঝতে পারছো। আমরা তো এই পেজও ডিটেইলসে বুঝাইলাম। এখন বলো যে কোন লিখে দিছিলাম। দ্রবণে কেআইপির মানটা সর্বোচ্চ হবে? কেআইপির মান কখন সর্বোচ্চ হবে বলো তো? যখন ঘনমাত্রা সর্বোচ্চ হবে তখন কেআইপির মান সর্বোচ্চ হবে। এবং যখন ঘনমাত্রা সর্বোচ্চ হয়, কেআইপির মান সর্বোচ্চ হয়, ওই সর্বোচ্চ মানটাকে আমরা বলি কেএসপি। তো কোন ধরনের এই যে দ্রবণে আমাদের এই যে ঘনমাত্রার মান সর্বোচ্চ অথবা কেআইপি এর মান সর্বোচ্চ হবে বলো? ওই যে সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ, সম্পৃক্ত দ্রবণে আমাদের কেআইপি এর মান সর্বোচ্চ হবে। সো এখন লিখে নাও যে সম্পৃক্ত দ্রবণে, এখন দেখো সম্পৃক্ত দ্রবণে যেটা আয়নিক গুণফল সেটাই তো আমাদের এই কেআইপি এর সর্বোচ্চ মান, তাই না? সর্বোচ্চ মান। হুম। হ্যাঁ, তো সম্পৃক্ত দ্রবণে আমাদের যেটা আয়নিক গুণফলের মান সেটা যদি সর্বোচ্চ হয়, তাহলে এই সর্বোচ্চ মানটাকে আমরা দ্রাব্যতা গুণফল লিখতে পারি না? দ্রাব্যতা গুণফল। হুম। হ্যাঁ। মানে আইনিক গুণফলের মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম দিবা না? না না, মানে আমাদের দেখো এই যে এই দ্রবণটাতে সম্পৃক্ত, এই সম্পৃক্ত দ্রবণ দেখেই আমরা বুঝতে পারবো যে সম্পৃক্ত দ্রবণে এই যে আয়নিক গুণফলের মানটা আমাদের ম্যাক্সিমাম। তো শুধুমাত্র সম্পৃক্ত হুম। দ্রবণের ক্ষেত্রেই আমরা আয়নিক গুণফলটাকে আমরা দ্রাব্যতা গুণফল বলতে পারি। হুম। এখন দেখো, এই যে তুমি যে একটু আগে বললা যে এই যে অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে তাহলে আছে যে, তাহলে কি হবে? অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমাদের যে কেআইপি এর যে ভ্যালুটা, ওইটা আমাদের দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করে যায়। সো এখন এটা মানে কিভাবে হয় এর কোনো মানে রিজন আমাদের সিলেবাসে ব্যাখ্যা করার নাই। সো এটা আমারও জানা নাই। এটা আমি তোমাদের শিখাতেও পারবো না আর কি, যে কেন আমাদের অতিরিক্ত এই দ্রবণে কেআইপি এর মানটা দ্রাব্যতা গুণফলকে ক্রস করে ছাড়ে যায়, যায়। এটা আমাদের সিলেবাসে নাই। বাট এইখানে আমাদের ম্যাথ করার জন্য একটা মানে শর্ত জাস্ট শিখে লেখা রাখবে, ওইটাই তোমরা আপাতত শিখো। যে আমরা আমরা তো এইটা জানি যে আমাদের আহ, কখন দ্রব্য আমাদের কেলাসিত হয় বা অধঃক্ষিপ্ত হয়, আমরা তো এটা জানি। এটা হচ্ছে আমাদের অতিপৃক্ত দ্রবণে। আহ, তো এখন অতিপৃক্ত দ্রবণে দ্রাব্যতা, সরি, আমাদের আয়নিক গুণফলের মান কেআইপি দ্রাব্যতা গুণফলকে ক্রস করে যায়। সো এটা আপাতত মানে জেনে রাখো। সো আমাদের এটা লিখে নাও যে কেআইপি এর মান বেশি হলে দ্রবণটি অধঃক্ষিপ্ত হয়, না সরি, দ্রবণটি আমাদের অতিপৃক্ত হয়। অতিরিক্ত। হ্যাঁ, আমাদের দ্রবণটি অতিপৃক্ত হয় এবং আমাদের দ্রব অধঃক্ষিপ্ত হয়। তো আমরা জানি যে আমাদের কোনো দ্রবণ যদি
অতিরিক্ত হয়, তাহলে আমাদের এই যে যে ধ্রুবটা আছে এইটার আমাদের অধঃক্ষেপণ ঘটে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ করার জন্য, আমাদের এরপরে যেগুলো ম্যাথ আছে এই সবগুলা ম্যাথ করার জন্য আমাদের এই শর্তটাই এসে কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের শর্ত, এবং আমাদের এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনের সকল নাম্বার আসে এই শর্ত থেকে, যে কোন একটা ওই যে দ্রবণে পদক্ষেপণ ঘটবে কি না। এইটা আমাদের প্রশ্ন আসে এই চ্যাপ্টারের। 80% প্রশ্ন আমাদের এইটাই, যে পদক্ষেপণ ঘটবে কি না। তো এটা লিখে নিছো? হ্যাঁ। তো যদি সমান হয় তাহলে তো আমাদের হইলো যে সম্পৃক্ত, মানে তখন তো আমাদের পদক্ষেপণ ঘটবে না। যদি কেআইপি লেস দেন কেএসপি হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ। সো অসম্পৃক্ত দ্রবণ। দ্রবণে তো আমাদের এমনিতেও পদক্ষেপণ ঘটবে না। সো তোমার মানে যে কোনো একটা মান আসতে পারে। সো তোমার হয় তোমার কেআইপির মান দেয়া থাকবে প্রশ্নে, তোমাকে কেএসপির মান বের করতে হবে, অথবা তোমাকে তোমার কেএসপির মান দেয়া থাকবে, তোমাকে কেআইপির মান বের করে এইটা চেক করতে হবে যে পদক্ষেপণ ঘটবে কি না। সো পুরোটা লিখে নিছো? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, পানি খেয়ে নিই। তো এই চ্যাপ্টারের সিকিউ কিন্তু আমাদের এই টপিকটা থেকেই আসে, এই দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল টপিকটা থেকে আসে। এইটা আমাদের কোনোভাবেই মিস করা যাবে না। আচ্ছা, এখন একটা ধরো যে আমাদের এই তাপমাত্রা ফিক্স, এইখানে লঘুকরণ সূত্র লেখা আছে, এটা আমরা দেখতেছি একটু পর। ধরো যে তাপমাত্রা ফিক্সড আমাদের 25°C তাপমাত্রা, এবং তোমাকে এখানে বলে দিল যে সম্পৃক্ত দ্রবণ আছে কার? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের। তো এর আমাদের আমাদের কেএসপি সমীকরণ কি হবে? অ্যালুমিনিয়াম 3+ ইন্টু হাইড্রোক্সিল মাইনাস, এবং এইটা আমাদের তিনটা উৎপন্ন হবে, এর পাওয়ার হয়ে যাবে 3। সো দেখো, যেহেতু সম্পৃক্ত দ্রবণ, সো আমাদের কেআইপিও যা, আমাদের কেএসপিও কিন্তু এক, তাই। সো আমাদের হুম। আমরা এটাকে কেআইপি এর সমীকরণও লিখতে পারি। এটা বুঝতে কোনো সমস্যা আছে? আশা করি নাই। না। তো এখন লঘুকরণ সূত্র বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা আমাদের এই চ্যাপ্টারে নাই, বাট ম্যাথ করার জন্য লাগবে। এটা আমাদের পুরোপুরি আছে সেকেন্ড পেপারে 3rd চ্যাপ্টার, আমাদের পরিমাণগত রসায়নে। সো এখন এই লঘুকরণ সূত্র দ্বারা কি বোঝায় এটা অত ভালোভাবে আমাদের বোঝা লাগবে না। তো এখন এই যে মানে লঘু দ্রবণ দ্বারা আমি তখন কি বললাম, যে আমাদের যদি এইখানে 1 লিটার যদি পানি থাকে, আমাদের লাগে যদি 100 গ্রাম আমাদের প্রয়োজন, বাট আমরা নিলাম হচ্ছে যে তোমার 50 গ্রাম, তাহলে আমাদের এখানে পানির পরিমাণ বেশি থাকবে। লঘু। মানে তাহলে লঘু আমরা হবে, এটা লঘু দ্রবণ। এটাকে বলতেছি লঘু দ্রবণ। সো আমাদের লঘুকরণ সূত্র দ্বারা যেটা বোঝায় যে কোনো একটা দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা যদি m1 হয়, সো আমরা ঘনমাত্রাকে সাধারণত মোলারিটি দ্বারা প্রকাশ করি। m1 মোলারিটির v1 লিটার দ্রবণে তুমি কিছু পরিমাণ পানি যোগ করলা। এই যে তুমি কিছু পরিমাণ পানি যোগ করার পর, পানি যোগ করার পর আমাদের যে
আগে যে আমাদের দ্রবণের আয়তন ছিল V1 লিটার, সো কিছু পরিমাণ পানি যোগ করার পর আমাদের ওই দ্রবণের আয়তন হলো, ওই দ্রবণের আয়তন হচ্ছে আমাদের V2 লিটার। এবং আমাদের আহ যে আগে যে আমাদের দ্রবণের ঘনমাত্রা ছিল M1 মোলারিটি। সো মোলারিটি দ্বারা কি বোঝায়, তোমরা এটা আমি আগে একটা ক্লাসে বলছিলাম, মোল পার লিটার। এটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি, বা এই ক্যাপিটাল এম এর মানে হচ্ছে মোলারিটি। এখন এবং আমাদের দ্রবণের উম, আমাদের ঘনমাত্রা যদি হয় M2 মোলারিটি, তাহলে এইটার আমাদের এই ক্ষেত্রে আমাদের, দেখো আমরা যদি এক্সট্রা কিছু পরিমাণ পানি যোগ করি, হ্যাঁ, ধরো আমাদের এইখানে আমাদের কিছু পরিমাণ দ্রব্য আছে, এবং আমাদের এখানে ধরো যে এখানে 50 গ্রাম দ্রব্য আছে, এবং এখানে 500 মিলিলিটার এখানে পানি আছে। আমরা এর সাথে আবার আমরা পানি অ্যাড করলাম। অ্যাড করার পর এখন আমাদের আহ, তো দ্রব্যের পরিমাণ তো ঠিকই আছে। আমরা ধরো এখানে 300 মিলিলিটার যদি পানি অ্যাড করি, তাহলে আমাদের এইটার দ্রব্য, আমাদের দ্রবণের আয়তন হয়ে গেল 800 মিলিলিটার। এখন দেখো আমাদের দ্রব্যের পরিমাণ ঠিকই আছে, কিন্তু আমাদের পানির পরিমাণ বেড়ে গেল। তাহলে আমাদের যে মিশ্রণটা হবে সেটা হবে একটা আমাদের মানে লঘু দ্রবণ হবে পরবর্তীতে। তো এদের মধ্যে সম্পর্ক হইলো M1V1 ইজ ইকুয়াল টু M2V2। সো এই সূত্রটা একটু মনে রাখা লাগবে। সো এখান থেকে আমাদের ম্যাথ এই চ্যাপ্টারে যদিও আসবে না, বাট একটা ম্যাথ দেখাই, তাহলে এটা হয়তো মানে তোমাদের ক্লিয়ার হবে। দেখো আমাদের একটা প্রশ্ন আছে যে 50 মিলিলিটার 0. আচ্ছা, এটা শুধুমাত্র 0.5, এই এম দ্বারা বোঝায় মোলার। হ্যাঁ, এই এম এর মিনিং হলো মোল পার লিটার। এটা আমি এখানেও লিখে দিলাম, এইখানেও লিখে দিলাম। সো মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের, দেখো আমাদের এর ঘনমাত্রা 0.01 মোলার করতে কি পরিমাণ পানি যোগ করা লাগবে। সো এখন দেখো আমাদের যে পূর্ববর্তী যে এই ঘনমাত্রা ছিল 0.5, এখন আমাদের ঘনমাত্রা কিন্তু মানে কমছে, কমে এটা হচ্ছে 0.01। সো আমাদের পূর্ববর্তী দ্রবণের ঘনমাত্রার চেয়ে যেহেতু ঘনমাত্রা কমছে, সো আমাদের দ্রবণটা অবশ্যই লঘু হয়েছে। সো দেখো আমাদের V1 M1 V2 M2। দেখো আমাদের এর ভি হচ্ছে আমাদের আয়তন, যার একক আমাদের অবশ্যই লিটারে বসাইতে হবে, এবং এম হচ্ছে আমাদের ঘনমাত্রা, যার একক আমাদের মোলারে বা মোল পার লিটারে ইউজ করতে হবে। এটা সো দেখো আমাদের প্রাথমিক আয়তন হচ্ছে যে 50, তো একে আমরা 1000 দিয়ে যদি ভাগ করি, তাহলে সেইটা কত হবে? জিরো 0.5 পয়েন্ট হবে জিরো না? জিরো ফাইভ হুম। তো দেখো আমাদের প্রাথমিক ঘনমাত্রা কিন্তু আমাদের এই যে ক্যাপিটাল এম বা মোল পার লিটারেই আছে। এবং আমাদের এই যে যে আমাদের রূপান্তরিত ঘনমাত্রা হচ্ছে 0.01, এবং আমাদের V2। আচ্ছা, এটা ক্যালকুলেট করো তো, আমার আমার ক্যালকুলেটর একটু নিয়ে আসি। হুম, দাঁড়াও একটু, আমার ওই, ক্যালকুলেটরটা ওই রুম থেকে আনি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমার আনা লাগবে না, তুমি বসো, আমি ক্যালকুলেট করতেছি। তো দেখো আমাদের এইখানে V2 আসে 2.5। সো তুমি যখন এটা এই ক্যালকুলেশন করবা তখন আসবে 2.5। এর একক কি? এর একক অবশ্যই লিটার, কারণ আমরা এগুলা সবগুলা কিন্তু লিটার এককেই লিখছি। কিন্তু দেখো আমাদের এটা প্রথম V1 কিন্তু লিটার এককেই লেখা আছে, আমাদের V2 আসবে লিটার।
সো ভি2 হচ্ছে 2.5 লিটার। আমরা যদি 1000 দ্বারা গুণ করি এটা হবে মিলিলিটার। এটা আমাদের 2500 ml। এই এই 2500 ml কি বলতো, আমাদের পানি যোগ করার পরের আয়তন ভি2। সো হুম। আমাদের আগে ছিল 50 ml, এখন যোগ করার পর হয়েছে আমাদের 2500 ml। তো আমাদের যোগ করা লাগবে কতটুকু? অনেকগুলো। এটা হচ্ছে আমাদের যোগ করার পরে এবং 50 হচ্ছে আমাদের যোগ করার আগে। সো আমাদের যোগ করা লাগবে হচ্ছে যে 2500 মাইনাস 50 ml। এটা হচ্ছে আমাদের 2450 ml পানি যোগ করা লাগবে। সো এটা বুঝতে পারছো? ভাইয়া এটা কি লিটারে করছো? ভিটু, হ্যাঁ, হ্যাঁ, মানে ভিটু এখানে হ্যাঁ, হ্যাঁ, বাইরে হবে কি লিটারে? হ্যাঁ, অবশ্যই লিটারে বের হবে। আচ্ছা, এই মিটিং এর সময় শেষ, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, একটা একটা নতুন লিঙ্ক দিচ্ছি, ধরো।